শান্তনদা, খুব বেসিক প্রশ্ন, একটা ত্রুটিযুক্ত প্ল্যান সেটা অনুমোদন পেল কি করে? এবং অনুমোদন পাওয়া শুধু নয়, তারও সেই প্ল্যানের ওপর একেবারে কনস্ট্রাকশন পর্যন্ত শুরু হয়ে গেল। নজরদারিটা ছিল কোথায়, যার জন্য 3 জনকে আমাদের হারাতে হলো আজকে 4 জনকে? এটাই তো গত 15 বছর ধরে বা তারও বেশি সময় ধরে হয়ে এসছে। প্ল্যানের ত্রুটি সত্ত্বেও বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে, সেই উপায়গুলো আর বর্ণনা করার কারণ নেই, কারণ এখন সাধারণ মানুষ জানেন কী করে প্ল্যানগুলোকে পাশ করে নেওয়া হয়। এটা পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে গত 15-20 বছর ধরে, যে আপনি কাউন্সিলরকে ধরে হোক, পৌরসভার ইঞ্জিনিয়ারকে ধরে হোক, অফিসারকে ধরে হোক, কিছু খরচাপাতি করলেই যে কোনো প্ল্যান পাশ করে নেওয়া যায়। এই বিগত সরকারের আমলে আমরা দেখেছি পোস্তাতে ব্রিজ ভেঙে পড়েছে, তারা মাঝেরহাটের ব্রিজ ভেঙে পড়েছে, এই ঘটনা একাধিকবার ঘটেছে, তাতে কেউ শিক্ষা হয়নি। এবং আমরা জানি না যে আরও কত এরকম ঘটনা ঘটবে। একটা নতুন সরকার এসছে, তার পক্ষে তো এরকম হাজার হাজার জায়গায় এখন গিয়ে বলা সম্ভব নয়, সমস্ত প্ল্যান দেখা সম্ভব নয়। অনেক জায়গায় অর্ধেক কাজ হয়েছে, অনেক জায়গায় পুরো কাজ হয়েছে। বৃষ্টির কারণে হয়তো সেরকম হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু কোনো কারণে যদি আমি ধরি বৃষ্টির কারণে অন্য কোনো ঘটনাও তো ঘটতে পারে অন্য কোথাও। কারণ জায়গায় জায়গায় এ ধরনের ত্রুটিযুক্ত প্ল্যান কিংবা যে মেটেরিয়াল, সেটা হয়তো দেখা যাবে বিলো কোয়ালিটি, সেটা তদন্ত হলে এখন ধরা পড়বে কি কি কারণে, একাধিক কারণ থাকতে পারে। যেমন পোস্তার সেই ব্রিজ ভেঙে পড়েছিল, তখন বলা হয়েছিল যে মেটেরিয়ালসটা একদম বিলো কোয়ালিটি ছিল। গত 15-20 বছর ধরে এ ধরনের বারবার ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমি বলছি, এবং তার জন্য কত মানুষের প্রাণ গেছে। পোস্তা এবং গার্ডেন রিচের কথা বলছিলেন, আমি মাঝিরহাটের কথা বলছিলেন, গার্ডেন রিচের কথাটাও ভুলে গেলে চলবে না। সেখানেও একটা নির্মীয়মান বিল্ডিং এভাবে ভেঙে পড়ে 12 জনকে আমরা হারিয়েছিলাম। আমার আশঙ্কা যে জায়গাতে, সেটা কৃষ্ণদা, সেটা হচ্ছে ধরুন এই নড়বড়ে ভিতের ওপর দাঁড়িয়ে আলটিমেটলি যদি কনস্ট্রাকশনটা কমপ্লিট হতো এবং ফুললি যদি অপারেশনাল হয়ে যেত, এবং তারপর বিপর্যয়টা হলে ভাবতে পারছেন যে কতজনের প্রাণ চলে যাচ্ছে, এই ছবিটা আমাদের দেখতে হতো। আমার প্রশ্ন হচ্ছে, যারা পরিদর্শনের দায়িত্ব ছিল সেই তারা তাহলে করছিলটা কি? দায়িত্ব পাওয়ার পর তারা কি মুখে কুলু পেটে বসেছিল, নাকি কিছুর বিনিময়ে তারা সব দেখেও চুপ ছিল? দেখো, তুমি যে প্রশ্নটা করছো খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ঠিক যেমন তুমি বললে যে যদি এটা কনস্ট্রাকশন হয়ে যেত তখন কি হতো, ঠিক আমরা যেরকম দেখেছি ভারত জুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় রাজমার্গ, ন্যাশনাল হাইওয়েতে যে বিভিন্ন কনস্ট্রাকশন ব্রিজ, সারা ভারত জুড়ে শতাধিক ব্রিজ ভেঙে পড়লো। কনস্ট্রাকশন, ইনোগ্রেশন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দ্বারা ইনোগ্রেশন হওয়ার পর দিল্লিতে অত বড় একটা সাবওয়ে হলো, কয়েকশো কোটি টাকা খরচা হলো, ইনোগ্রেশন হলো, ব্যবহার হলো, 6 মাসের মধ্যে সেটা প্রত্যাহার করে নিয়ে সেটা ভেঙে আবার নতুন করে নাকি করা হবে। তো আমি বলছি তো, না, আমি বলছি সেজন্য এই রাজ্য হবে, সেজন্য পোস্তা উলালপুর সঠিক, সেজন্য গার্ডেন রিচ সঠিক, সেজন্য মাঝেরহাট সঠিক, সেজন্য নাজিরাবাদ সঠিক, সেজন্য তারাতলা সঠিক। আমি জানতে চাইছি যে সেখানে তাহলে অনুমোদনটা কারা দিচ্ছিল, সেখানে তদারকিটা কাদের ছিল? সেখানে তো তৃণমূল নেই। এখানে ঘুরে ফিরে তো চৌঠা মেয়ের আগেকার সরকার। আমি বলছি, আপনি থাকেন পশ্চিমবঙ্গে, এই কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত। আমার প্রশ্ন হচ্ছে, একটা ত্রুটিপূর্ণ প্ল্যান। কৃষ্ণদা, খুব বেসিক জায়গায় প্রশ্নটা, আজকে 4 জনের প্রাণ চলে গেছে। তুমি একবার কল্পনা করো, এর উপরে যদি বাড়িটা দাঁড়িয়ে যেত নির্মাণটা, তারপরে মৃত্যুর সংখ্যাটা কোন জায়গায় গিয়ে পৌঁছতো? যদি এটা ত্রুটিপূর্ণ ছিল, কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা এত তৎপর যে কয়েক ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে তারা লিখিত দিয়ে দিলেন যে ত্রুটিপূর্ণ ছিল, তাহলে তারা যখন এতটাই সতর্ক ছিলেন, তারা চৌঠা মের পর যখন প্রশ্নটা করা উচিত যে এতদিন পর্যন্ত যে আজকে কলকাতা পুরসভার বোর্ড ভেঙে গেছে, আমি বলছি সেই কলকাতা পুরসভাটা ছিল কার দ্বারা পরিচালিত? আবার বলছি, এখন তো নয়, এখন তো সেটা বিজেপির ডবল ইঞ্জিন সরকার পরিচালিত। একজন সেখানে কমিশনার আছে, তিনি তদারকি করছেন। তাহলে যদি মনে হয় তৃণমূল আমলে অমুক খারাপ ছিল, তমুক খারাপ ছিল, কনস্ট্রাকশনটা বন্ধ করেননি কেন? সেটা তোকে বলতে হবে। আর দ্বিতীয় কথা, মেটেরিয়ালের মান, এগুলো তদন্ত হোক। এ ধরনের যে এতগুলো জায়গায় কনস্ট্রাকশন করে রেখেছে, তো ঠকবাজতে গাউজার হয়ে যাবে, সরকারের আর কোনো কাজ থাকবে না। কত জায়গা সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, কোথাও বিল্ডিং তৈরি হচ্ছে, কোথাও তো রাস্তা তৈরি হচ্ছে, কোথাও গোডাউন তৈরি হচ্ছে, কোথাও শেড তৈরি হচ্ছে, এবং সারা রাজ্য জুড়ে আপনি দেখবেন। আমাদের ভাগ্য ভালো, এরকম বারবার রোজ এই ঘটনাগুলো ঘটে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এটা সত্যিকারের ঘটনা যে পশ্চিমবঙ্গের মতো এ ধরনের নিদর্শন ভারতবর্ষের ইতিহাসে খুব একটা নেই। যে প্ল্যান পাস করাচ্ছেন, কারণ কাউন্সিলরকে ধরে নিয়েছেন। আমি তো আজকে বলছি, হ্যাঁ, যদি ধরতে হয় ফবাটাকে, ওই কাউন্সিলরকে ধরতে হবে, তার ভূমিকা তদন্ত করতে হবে।
সে এখন আসল তৃণমূলে আছে না কালীঘাটের তৃণমূলে আছে আমার জানা নেই, কে কখন কোন তৃণমূল করে জানা নেই, কিন্তু রাজনৈতিক রং না দেখে সেই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে কি করে এরকম একটা ঘটনা ঘটলো। এবং যে কথাটা তুমি বললে সত্যি বাস্তব ঘটনা, যদি পুরো বিল্ডিংটা তৈরি হয়ে যেত, কল্পনা করুন কোন জায়গায় যেত, ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ব্যাপার হতো, ভয়ঙ্কর একটা ব্যাপার হতো। আমি বলছি এই ঘটনাটা ঘটলো 12:07 তার পরে একেবারে সেখানকার ছবিটা কি রকম ছিল আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, দেখুন একবার। যে জায়গায় উদ্ধারকারী দল কাজ করছে তার ভেতর থেকে একজন জানান দিচ্ছে হাত বার করে যে তিনি ভেতরে আটকে রয়েছেন। যে জায়গা থেকে একেবারে যে শেডগুলো রয়েছে সেই শেডের ভেতর থেকে হাত বার করে জানান দিচ্ছেন তিনি ওই জায়গায় আটকে রয়েছেন। কখনো হাত বার করছেন, বের হওয়ার চেষ্টা করছেন। সেই জায়গায় দমকল কর্মীরা তারা ওই জায়গায় যে গ্যাস কাটার নিয়ে জায়গাটিকে কাটছে, কেটে হচ্ছে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এই রকম কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই রকমভাবে যারা যারা আটকে রয়েছেন তারা হচ্ছে ভেতর থেকে চিৎকার করছেন তাদেরকে উদ্ধার করার জন্য, তাদেরকে বের করার জন্য। দেখতে পাচ্ছ ছবিটি সরাসরি আমার সহকর্মী সন্দীপ যে ছবি দেখাচ্ছে, একেবারে যে জায়গায় এখন গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে ঠিক ওই জায়গাতে ভেতর থেকে একজন ব্যক্তি, এক যুবক খুব সম্ভবত, সে হাত বার করে জানান দিচ্ছে সে সেই জায়গায় আটকে রয়েছেন। এবং সেই জায়গায় একেবারে তাকে বলা হলো একটু ভেতর দিকে সরে যেতে, কারণ ওখানে গ্যাস কাটার ব্যবহার করে এই যে জায়গাটি লোহার যে পাতের যে অংশ রয়েছে সেটাকে প্রথমে তারা কাটছেন এবং কেটে এই লোহার পাত সরিয়ে সেখান থেকে একটা এক্সিট রুট তৈরি করা হচ্ছে। একদিকে এইরকমভাবে বিভিন্ন জায়গায় জায়গায় এক্সিট রুট হচ্ছে, অন্য জায়গায় চেষ্টা করা হচ্ছে ঠিক একটি জায়গায় যে ভার্টিক্যাল ড্রিলিং করে দমকল কর্মীরা বা উদ্ধারকারী দল তারা যাতে ভেতরে প্রবেশ করতে পারে সেই রকম একটা ভার্টিক্যাল ড্রিলিং করছেন, করে যাতে ওপর দিক থেকে রাস্তা করা যায় ভেতর দিকে প্রবেশ করার। কারণ ভেতর দিকে প্রবেশ হওয়ার মতো সিচুয়েশন কোনো জায়গা থেকে তৈরি হয়নি, অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। এবং সেই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকারী দল উদ্ধার করছে। দেখতে পাচ্ছ একজনকে বের করা হচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছ যে বের করা হচ্ছে। এবং সেই জায়গা থেকে যে উদ্ধারকারী দল কোনো রকমে এই যে টিনের যে অংশ, লোহার যে অংশ, সেই অংশ সরিয়ে হচ্ছে তারা হচ্ছে এখান থেকে বাইরে বের করার চেষ্টা করছেন। যে ব্যক্তি আটকে রয়েছে তাকে বের করার চেষ্টা হচ্ছে এবং দমকল কর্মীরা তারা রয়েছেন এখানে এবং থেকে হচ্ছে উদ্ধারকারী দল সে উদ্ধার কার্য করছে। এখানে যে ক্রেন নিয়ে আসা হয়েছে সেই ক্রেনের সাহায্যে এই লোহার যে পাত সেই পাত সরানো হচ্ছে। পুলিশ, দমকল তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তারা হচ্ছে এখানে কাজ করছে। এ বেরাইন্ড কোম্পানি এর এগেনস্টে কমপ্লেন করা আছে পোর্টকে। আমি আপনাকে ভয়েস রেকর্ডিং বি দেখাবো। পোর্টকে বারবার বলছি বেরাইন্ড কোম্পানি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এখানে। কাউন্সিলর পুরো 80 নম্বর ওয়ার্ডে টোটাল গোডাউনটা ইলিগাল করিয়ে টাকা খেয়ে পুরো টোটাল গোডাউন 2015 থেকে আমরা অনলাইন দেখেছি 2026 অবধি শুধু 2টা গোডাউন সেনশন আছে তারাতল্লা রোডে, বাকি টোটাল গোডাউন যে হচ্ছে সব ইলিগাল কনস্ট্রাকশন। আমরা এখানকার স্থানীয় পলিটিক্যাল লোক আছি। আমাদের প্রতিনিধি যখন এই কথাটা বলছিল, এই ধ্বংসস্তূপের নিচ থেকে একটা হাত নাড়িয়ে এটা জানান দিচ্ছে যে আমি বেঁচে আছি। আমার 2016 সেই পোস্তা উড়ালপুলের কথা মনে পড়ে যাচ্ছিল। সেই উড়ালপুলের একটা অংশ যখন ভেঙে পড়লো সেখান থেকে ওই হাত নাড়িয়ে ধ্বংসস্তূপের নিচে থাকা মানুষ তার বেঁচে থাকার জানানটা দিয়েছিল। বাঁচার শেষ আরতি শোনা গেছিল সেই নাজিরাবাদে। সেখান থেকে যখন আগুন লাগলো নিজের স্ত্রীকে ফোন করে বলেছিলেন হয়তো এটাই আমার শেষ ফোন কল। এই ধরনের ঘটনাগুলো, দুর্নীতিগুলো পরপর ঘটে যায়। তৎকালীন সরকার এবং প্রশাসন কার্যত চোখ বন্ধ করে বসেছিল। আমি বলছি দুর্নীতি কোথায় কোথায় খুঁজবেন অরিন্দম দা আপনি? শুধু তারাতলার ঘটনা বলে শেষ করা যাবে না। এই পরিবর্তনের পর তো জানা গেছে যে 300 কোটি টাকার মাটি চুরি হয়েছে জোকাতে। এই পরিবর্তন ঘটার পর তো জানা গিয়েছে যে একেবারে মাতলা নদীর চর বুঝিয়ে একেবারে বিলাসবহুল একটা রেস্তোরাঁ তৈরি হয়েছে। চোখের সামনে প্রশাসন এবং তৎকালীন সরকার এগুলো দেখেছে শুধু নয়, এগুলোকে প্রশ্রয় দিয়ে গিয়েছে, যার জন্য এই ছবিগুলো আজকে আমাদের দেখতে হচ্ছে। দেখুন, একজন মুখ্যমন্ত্রী যখন স্টেটমেন্ট দিচ্ছে যে ত্রুটিমুক্ত প্ল্যান, তার পরবর্তীকালে যে গল্পগুলো বললো যে কাউন্সিলর ঠিক সব জায়গাতে এই হাওয়াটা চলছে সব জায়গায়, তারপরে হচ্ছে নিম্নমানের মাল এই সমস্ত। কিন্তু আপনি জাস্ট রিকালেক্ট করাচ্ছি আপনাকে, 27 জন মানুষের মৃত্যু হয়েছিল আর 82 জন সিরিয়াসলি ইনজোর্ড,
16 জন অ্যারেস্ট, 9 শাস্তি, মার্ডার অ্যান্ড কনস্পিরেসি কেস স্টার্ট হয়েছিল 31শে মার্চ 2016 বিবেকানন্দ ব্রিজ। একদম। আপনি আজকে আমাকে বলুন যে ওখানে 27 জন মানুষের মৃত্যু হয়েছিল, দুনিয়া হইচই শুরু হয়ে গেছে। আজকে মার্ডার কেস এবং কনস্পিরেসি করে এমন ফাটিয়ে দিল, ওই রকমই কিন্তু আজকে সেই কত অ্যানাউন্সমেন্ট করার একটা পানিশমেন্ট হয়নি, এবং তারা আজকে ঘুরে বেড়াচ্ছে। আপনি শুনে রাখুন, আপনি যদি দেখেন এই বিবেকানন্দ ব্রিজে কে কন্ট্রাক্ট পেয়েছিল, ইউ বি সারপ্রাইজড আন্ডার দ্য শেড অফ পলিটিক্যাল লিডার্স। না, আমরা হয়তো এটাতেও সারপ্রাইজড হব যে একটা দুর্নীতিযুক্ত প্ল্যান পুরসভা থেকে পাস হয়ে গেল কি করে, অনুমোদন পেল কি করে, আমরা জানি না তদন্তে কি উঠে আসবে। আমি তাই বলছি আপনাকে, আপনি বলছেন আজকে যে গার্ডেন রিচে, আমার দিনটা মনে আছে আজও, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের আজকে 12 জনের মৃত্যু হয়েছে, ওখানে কাউন্সিলর বলছে আমি কিছু জানি না, এবং সেটা মেয়র সাপোর্ট করেছিল। আপনি দেখুন সেটা মেয়র সাপোর্ট করেছিল, এটা পুলিশের দোষ, পুলিশের দোষ এগুলো। মাসের পর মাস একটা ইলিগাল বিল্ডিং উঠছে। আজকে যে জায়গাটা বলছেন আপনি, যে ঠিক একটা কথা বললেন, আজকে যদি রানিং কন্ডিশন হতো, আজকে যদি সামান্য বৃষ্টি পড়তো, কত মানুষের মৃত্যু হতো আপনি বলুন তো। আজকে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছে, MIC অগ্নিমিত্রা পাল ম্যাডাম পৌঁছে গেছে, আজকে মিলিটারি পৌঁছে গেছে, জওয়ানরা পৌঁছে গেছে, ফায়ার, কিন্তু হলো কেন আপনি আমাকে বলুন। একের পর এক এই ঘটনা ঘটছে চতুর্দিকে, আমরা কি একটু শিক্ষা নেব না? আমরা কি বিবেকানন্দ প্রেস থেকে নাজিরাবাদের ঘটনাটা ঠিক একেবারে আমি বলছি, আজকে ঘটনা ঘটার পর একেবারে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গেলেন, কিন্তু নাজিরাবাদের ঘটনাস্থল থেকে কালীঘাট কত কিলোমিটার দূর ছিল? মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী কতবার গেছিলেন? এই প্রশ্ন তো উঠবে আজকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।